আসসালামু আলাইকুম। খেলা কমেন্ট্রিতে স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। বাংলাদেশ বনাম ইউএসএ এর মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের 2 ম্যাচে বাংলাদেশ হেরে সিরিজ জয়লাভ করেছে ইউএসএ। তো আসলে বাংলাদেশ দলের এই হারটাকে আপনারা কিভাবে দেখবেন? টিমটা দিয়েছি সেটা মায়াদুয়া ক্রিকেট টিম মনে হচ্ছে। আসলে আমরা আমাদের দলটাকে ধ্বংস করে দিচ্ছি। আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেভাবে ভঙ্গুর হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ জাতীয় দলটাকে রাজনীতির রোষানলে পড়ে পিষ্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ওপেনিং সংকট। প্রথমে বলবো আমাদের ওপেনিং সংকট, যার মূল কারণ হচ্ছে তামিম ইকবাল খান নেই, এনামুল হক বিজয় নেই, রনি তালুকদার, ইমরুল কায়েস। দেখেন আমাদের পরীক্ষিত যেই অভিজ্ঞ চারজন ওপেনিং ব্যাটসম্যান, তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, রনি তালুকদার, ইমরুল কায়েস, এদেরকে কিন্তু আমরা দলে নিইনি এবং এদেরকে বাদ দিয়ে আমরা টি-20 স্কোয়াড ঘোষণা করে খেলতে গেছি আমরা কোথায়? ইউএসএতে টি-20 সিরিজ। তো এটা আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে আমরা এই সিরিজটা খেলতে যাচ্ছি। তো আমাদের অফর্মে থাকা লিটন কুমার দাস, তিনি বরাবরই খেলে যাচ্ছেন। আমাদের অফর্মে থাকা সৌম্য সরকার, তিনিও বরাবর খেলে যাচ্ছেন। অফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, তিনিও খেলে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কোন যোগ্যতায় বা কোন ফর্মের উপর ভিত্তি করে, তার কোন লাস্ট স্ট্রাইক রেটগুলো দেখেন তার, যেখানে 120-22 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করতেছেন। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে বা টি-20 যারা খেলেন 125-এর নিচে স্ট্রাইক রেট থাকলে তাদেরকে বাদ দেওয়া হয়। তো অন্যান্য দেশগুলোতে এই নিয়মই মূলত করা হয়। এখন বলবো আমার কিছু সাজেশন। যেহেতু আমাদের বিসিবি কর্তারা, আমরা মনে হচ্ছে যেন হাতুড়ের কাছে জিম্মি হয়ে গেছি। হাতুড়ে যা বলতেছে আমরা সেটা আমলে নিচ্ছি, হাতুড়ে যেটা বলতেছে সেটা আমরা শুনছি। আমরা আমাদের বিসিবি বোর্ডটাকে এমনভাবে তৈরি করেছি যাদের অনেকেই ক্রিকেট সম্পর্কে বা ক্রিকেট থেকে অনেক দূরে থাকা মানুষ। আমাদের ক্রিকেট বোর্ডে যেমন এই মুখগুলা দরকার ছিল: মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ পাইলট, তারপরে তুষার ইমরান, জাভেদ উমর বেলিম, মোহাম্মদ রফিক, এরকম আতার আলী খান। এরা আমাদের ক্রিকেটটাকে ভালো বোঝেন, জানেন এবং ওনারা বাংলাদেশ দলটাকে অনেক দিন বা অনেকভাবে সাপোর্ট, সার্ভিস সব কিছুই দিয়েছেন। তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা হতো বা বিভিন্ন পদ বা ক্যারি করতো তারা, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আসলে আমাদের, যার কথা মাশরাফি বিন মুর্তজা, তো এই যে নামগুলা, আমরা কি বলবো ভাই, আমরা আসলে আমাদের ক্রিকেটটাকে যেন আমরা এমন একটা রোষানলে, রাজনৈতিক রোষানলে বা আমাদের এই বিসিবি কর্তাদের রোষানলে পড়ে আমাদের দলটা যেন একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আমরা কেনিয়া দলের মানে ধ্বংস দেখেছি, কেনিয়া দলের কে হারিয়ে যেতে দেখেছি, জিম্বাবুয়েকে হারিয়ে যেতে দেখেছি। এভাবে আমরা আমাদের দেশটাকে, আমাদের ক্রিকেটটাকে, আবেগের জায়গাটাকে, ভালোবাসার জায়গাটাকে যেভাবে যখন এভাবে পিষ্ট করে দিচ্ছি, তখন আমার স্পষ্ট বলতে হচ্ছে যে বাংলাদেশের যে ওপেনিং সংকট, এই ওপেনিং সংকটে এনামুল হক বিজয়, রনি তালুকদার নেই কেন? রনি তালুকদারের স্ট্রাইক রেট বর্তমানে যারা ওপেনিং করেন সবার থেকে বেশি রনি তালুকদারের স্ট্রাইক রেট। কিন্তু রনি তালুকদারকে সুযোগ দেওয়া হয়নি, হয়তো বিপিএলে তিনি ভালো করেননি। আসলে একটা ন্যাশনাল টিমের প্লেয়ারকে বিপিএল দিয়ে নির্ণয় করা কি ঠিক হবে? হবে না। এখন আসি, যেহেতু বাউন্সিং পিচ বাইরের কান্ট্রিতে রনি তালুকদার যথেষ্ট ভালো করে শর্ট ফর্মের ম্যাচগুলোতে, রনি তালুকদারকে আমরা ওপেনিং হিসাবে আনতে পারি। আমাদের ইমরুল কায়েসকে ওপেনিং হিসাবে আনতে পারি তামিম ইকবাল খানকে। এদেরকে আমরা সরিয়ে দিচ্ছি। আমাদের মনে হচ্ছে আমাদের প্লেয়ার নেই, অথচ এরা
আজকে অনেক দিন যাবৎ বা অনেক বছর যাবৎ ক্রিকেটের সাথে সম্পৃক্ত, ক্রিকেট খেলেন, বোঝেন এবং কোন সিচুয়েশনে কিভাবে ব্যাট করতে হবে তারা সেটা মানিয়ে নিতে পারবেন। অর্থাৎ আমি যে চারজন ক্রিকেটারের কথা বলছি তারা কিন্তু লট অফ অনেক অনেক অভিজ্ঞ প্লেয়ার। এখন আসি আমাদের বিসিবি কর্তাদের। বিসিবি কর্তারা হায়া লজ্জা শরম থাকতো, তারা আসলে এ ধরনের দল গঠন করে পাঠাতো না। আমরা আমাদের বিকল্প হিসেবে আমরা কাকে নিচ্ছি? সৌম্য সরকার, লিটন কুমার দাসকে আমরা বাদ দিচ্ছি না। লিটন কুমার দাস দলের সাথে আমরা রাখছি। কেন? এখানে রনি তালুকদারকে সুযোগ দেওয়া যেত না? কিংবা সৌম্য সরকারের জায়গায় এনামুল হক বিজয়, আমি তো মনে করি ওরা যেহেতু ছন্দে রয়েছে ওরা যথেষ্ট ভালো করতো। আসলে আমরা আমাদের কি বলবো, আমরা হয়তো মিডিয়াতে যারা কাজ করেন, আমরা হয়তো বা যারা এই আমাদের মত প্রকাশের নিজস্ব চ্যানেলের মাধ্যমে মত প্রকাশ করে থাকি, আসলে তারা এর থেকে বেশি কিছু বলা তো আর মনে হয় ঠিক হবে না। তবে একটা কথাই বলি যে বাংলাদেশ ক্রিকেটের ভরাডুবির পেছনে বাংলাদেশের রাজনীতি এবং বিসিবি কর্তারা দায়ী। বাংলাদেশের রাজনীতি মাঠ যেমন মানুষ ভোট কেন্দ্রে যায় না, ভোট দিতে যায় না, ঠিক তেমনি বিসিবি কর্তারাও আমার মনে হয় এগুলো আসলে কাকে বলবো, বলার তো কেউই নেই, কে শুনবে কার কথা? যে এই প্লেয়ারগুলোর মধ্যে কে কে আওয়ামী লীগ বিএনপি করে এটা নির্ধারণ করতে, কার পরিবার আওয়ামী লীগ করে, কার পরিবার বিএনপি করে। আমরা এই পর্যায়ে চলে গেছি। আমরা 11 জন প্লেয়ারকে আমরা ছাড় দিতে পারি না, 11 জন প্লেয়ারকে আমরা নিয়ে একটা ক্রিকেট টিম তৈরি করতে পারি না, একটা ভালো মানের দল আমরা দিতে পারি না আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে। এর থেকে লজ্জাজনক, এর থেকে দুঃখজনক, হতাশাজনক এই জাতি আসলে জানতে চায় কেন এভাবে একের পর এক ক্রিকেটারদের, সিনিয়র প্লেয়ারদের, সিনিয়র ক্রিকেটারদের যাদের স্ট্রাইক রেট ভালো তাদেরকে দলে না ভিড়িয়ে নতুন যারা ফর্মহীন তাদেরকে নিয়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। ফিক্সিংটা হতে পারে, ফিক্সিং শুধু টাকার বিনিময়ে ম্যাচে বাই ম্যাচ ফিক্সিং হয় না, প্লেয়ার বসিয়ে রাখাটাও একটা ফিক্সিংয়ের আওতায় পড়ে। ন্যাশনাল টিমে ভালো করে থাকেন বা ন্যাশনাল টিমে ভালো খেলে থাকেন তাদেরকে কেন হঠাৎ করে বাদ দেওয়া হয় সেটা আমার বোধগম্য নয়। তো আমার জানতে ইচ্ছে করে যে বাংলাদেশ টিমটাকে যদি এভাবেই ফর্মহীন ক্রিকেটারদেরকে বহন করে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া হয়, সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিমও রয়েছেন, তাকেও সুযোগ দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা আসলে কি বলবো, মেহেদী হাসান মিরাজ যার কথা না বললে নয়, তিনি কিন্তু ওপেনিং করতে পারেন, তাকে আমরা নেইনি। আমরা কি বলবো, আমরা অনেক পাকনা হয়ে গেছি। আসলে 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বা 1997 সালে যখন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ জয়লাভ করেছিল, তখন থেকে মোটামুটি ভালো বুঝি, তখন থেকে ক্রিকেটটাকে মনে প্রাণে ভালোবেসে ক্রিকেটের, যখন টেলিভিশন ছিল না তখন রেডিওতে শুনতাম। এখন পর্যন্ত, এখন হয়তো টেলিভিশন বা সামাজিক মোবাইল স্মার্টফোনের মাধ্যমে আমরা খেলাগুলো উপভোগ করে থাকি, কিন্তু ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকে এ পর্যন্ত মোটামুটি সকল ইতিহাসই আমাদের কম বেশি জানা রয়েছে। কিন্তু কাকে দিলে বিসিবি মানি, কাকে কোন প্লেয়ারকে সেট করলে ভালো করবে, আসলে সেটা আমি মনে করব বিসিবি আসলে মনে হচ্ছে যেন নদর শিশুর মতো হয়ে যাচ্ছেন। তাদেরকে আদর আদর করে ফিডার খাইয়ে বোঝাতে হবে যে এই প্লেয়ারটাকে নেন, এই প্লেয়ারটাকে নেন না। তারা কি ধরনের বোর্ড তৈরি করে কিভাবে এই দলগুলো পাঠিয়ে থাকেন, আসলে আমাদের বোধগম্য নয়। আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে যেহেতু গণতান্ত্রিক দেশ, সেই হিসেবে আমরা বলতে চাই বিসিবির যারা হত্যাকর্তা রয়েছেন, হাতুড়ের বিদায় দরকার। এই হাতুড়িকে দিয়ে আমরা হাতুড়ে ডাক্তার দিয়ে দেখেন চিকিৎসা করলে কি হয়, মানুষ তার উপকার হচ্ছে, ক্ষতি হয় বেশি। তো এরকম হাতুড়ির সিংহকে আমাদের বিসিবির দরকার নেই। হাতুড়িকে বিদায় করা হোক, হাতুড়িকে বয়কট করা হোক এবং বাংলাদেশের ক্রিকেটকে সোনালী দিনে ফিরিয়ে নিয়ে আসা হোক, বাংলাদেশের ক্রিকেট রাজনীতি মুক্ত হোক, বাংলাদেশের ক্রিকেটে যাতে কোনো দলাদলি বা রেশারেশি এবং প্লেয়ার বসিয়ে রাখার মতো ফিক্সিংয়ের ঘটনা না ঘটে। ইউএসএ দলের সাথে বাংলাদেশে 2টা ম্যাচ হেরেছে, আসলে স্পষ্ট
বোঝা যাচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশন, বাংলাদেশ দলের অবস্থা। তো বাংলাদেশ দল লজ্জা এড়াতে হয়তো পরবর্তী ম্যাচ জেতার জন্য চেষ্টা করবে, কিন্তু আসলে বাংলাদেশ যে দল এই যে 20 বছর স্ট্যাটাস পাওয়া, টেস্ট স্ট্যাটাস পাওয়া, 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, ওডিআইতে 1997 সালে ওডিআই খেলার সুযোগ পেয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং 2007 সাল থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা। আসলে বাংলাদেশ এত বছর পরে এসে নতুন একটা দলের সাথে, যারা নাকি বিভিন্ন দেশের ক্রিকেটারদের সমন্বয়ে দলটা গড়েছে, তাদের সাথে বাংলাদেশ এভাবে 2টা ম্যাচ সিরিজ হেরেছে আশায়, এবং পরবর্তী ম্যাচগুলি তারা যেতে পারে বাংলাদেশকে ইউএসএ দল হোয়াইট ওয়াশ করতে পারবে। তো আসলে এই ধরনের লজ্জা, আমাদের এই লজ্জা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং বিসিবি কর্তাদেরও শিক্ষা পাওয়া উচিত যে আমরা আমাদের খামখেয়ালিব না, আমরা আমাদের রাজনৈতিক রোষানলের কারণে, আমরা আমাদের ব্যক্তিগত আক্রোশের কারণে আমাদের দলটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তো আশা করব এই ব্যাপারগুলা অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সকলে দেখে শুনে, এবং এই ব্যাপারগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়ে সুন্দর একটি দল গঠন করে পরবর্তী সিরিজ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ যাতে খেলা হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে খেলা কমেন্ট্রি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।